আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের প্রথম লেকচারে ষষ্ঠ অধ্যায়ের মূলধন চ্যাপ্টারের আমরা অর্ধেকটা পড়িয়েছিলাম এবং তখন বলেছিলাম যে পরবর্তী লেকচারে আমরা মূলধন চ্যাপ্টারের পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনার প্রথম যে টপিক সেটা হচ্ছে মূলধনের গতিশীলতা। সাধারণত মূলধনের স্থানান্তরকে মূলধনের গতিশীলতা বলে। একই মূলধন বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। এক শিল্প থেকে অধিক লাভের আশায় বা প্রত্যাশায় অন্য শিল্পে নিয়োজিত হতে পারে, কিংবা একই জায়গায় উচ্চতর বা অধিক ফলপ্রসূ কাজে ব্যবহার হতে পারে। এভাবে মূলধনের এক কাজ থেকে অন্য কাজে ব্যবহার, এক শিল্প থেকে অন্য শিল্পে নিয়োগ, এক অঞ্চল বা দেশ থেকে অন্য স্থান, এভাবে অঞ্চল বা দেশে স্থানান্তর করাকে মূলধনের গতিশীলতা বলে। যদি উদাহরণ দিয়ে বলি সেক্ষেত্রে হবে কাপড়ের একটি পাটের গুদামঘর তুলার গুদামঘরে রূপান্তরিত হতে পারে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত যন্ত্র কাগজের মিল থেকে কাপড়ের মিলে স্থানান্তর করা যায়। অধিক লাভের আশায় একজন পুঁজিপতি তার অর্থ বা মূলধন এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে পারে। এই জন্য বলা হয়েছে যে মূল্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে, এক শিল্প থেকে অন্য শিল্পে এবং এক ধরনের ব্যবহার হতে অন্য ধরনের ব্যবহার স্থানান্তর করাকে মূলধনের গতিশীলতা বলে। মূলধনের গতিশীলতার প্রকারভেদ। মূলধনের গতিশীলতা প্রধানত তিন প্রকার: ভৌগোলিক গতিশীলতা, স্তরগত গতিশীলতা এবং কারবারগত গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা মধ্যে দুইটি পয়েন্ট আছে, একটি হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা আর একটি হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। একটি দেশের এক অঞ্চল শহর বিভাগ থেকে অন্য অঞ্চলে শহরে বিভাগে মূলধন স্থানান্তরকে অভ্যন্তরীণ গতিশীলতা বলে। যেমন গাজীপুর থেকে ঢাকায় বা ঢাকা শহর থেকে কুমিল্লা শহরে বা ঢাকা বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগে কোনো মূলধন স্থানান্তর করে উৎপাদন কাজে ব্যবহার করলে তাকে মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা বলে। আন্তর্জাতিক গতিশীলতার ক্ষেত্রে হচ্ছে যদি অধিক মুনাফা লাভের আশায় এক দেশ থেকে অন্য দেশে মূলধনের স্থানান্তর করা হয় তখন তাকে আন্তর্জাতিক গতিশীলতা বলে। উদাহরণস্বরূপ চীনের বা জাপানের মূলধন বাংলাদেশে ব্যবহার করা হলে তাকে আন্তর্জাতিক গতিশীলতা বলা হয়। স্তরগত গতিশীলতা। অধিক মুনাফা লাভের আশায় এক স্তর থেকে মূলধন অন্য স্তরে স্থানান্তর করাকে স্তরগত গতিশীলতা বলে। উদাহরণস্বরূপ চলতি মূলধন হতে স্থায়ী মূলধনে রূপান্তর হলে তাকে স্তরগত গতিশীলতা বলে। আর 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কারবারগত গতিশীলতা। অধিক মুনাফা লাভের আশায় এক শিল্প বা কারবার থেকে অন্য শিল্প বা কারবারে মূলধন স্থানান্তর করা হলে তাকে কারবারগত গতিশীলতা বলে। যেমন পাট শিল্প থেকে মূলধন যদি গার্মেন্টস শিল্পে স্থানান্তর করা হয় তখন তাকে কারবারগত গতিশীলতা বলা হয়। এরপরের যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে মূলধনের গতিশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। প্রথম যে উপাদান হচ্ছে সেটা হচ্ছে মূলধনের ধরন। মূলধনের ধরনের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে। যেমন রেলপথকে অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না, আবার দালান কোঠার মতো মূলধন দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায় না। তাই বলা যায় যে হচ্ছে নিমজ্জমান মূলধনের ক্ষেত্রে মূলধনের গতিশীলতা কম, আর ভাসমান মূলধনের ক্ষেত্রে মূলধনের গতিশীলতা বেশি। দ্বিতীয় উপাদান হচ্ছে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ। কোনো দেশে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে। বিনিয়োগের পরিবেশ যদি অনুকূল না হয় বা আকর্ষণীয় না হয়
তবে সেখানে মূলধন প্রবাহ বা মূলধনের গতিশীলতা ধীর গতির হবে। রাজনৈতিক অবস্থা। একটি দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হলে মূলধনের গতিশীলতা বেশি থাকে, আর যদি রাজনৈতিক অবস্থা স্থিতিশীল না হয় তাহলে সেক্ষেত্রে মূলধনের গতিশীলতা কম হয়। মানব সম্পদ। কোনো দেশের মানব সম্পদের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে। দেশে যদি দক্ষ মানব সম্পদ থাকে সেক্ষেত্রে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়, কিন্তু মানব সম্পদ যদি অদক্ষ হয় সেক্ষেত্রে মূলধনের গতিশীলতা ধীর গতির হয়। আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা যত শক্তিশালী ও প্রসারিত হবে মূলধনের গতিশীলতাও তত বেশি ও ব্যাপক হবে। এর পরের পয়েন্ট সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা অধিক হলে মূলধনের গতিশীলতা বেশি হয়। অপরদিকে সামাজিক নিরাপত্তার যদি অভাব দেখা যায় তাহলে মূলধনের গতিশীলতা বাধাগ্রস্ত হয়। আর শেষের পয়েন্ট সেটা হচ্ছে সরকারি বাধা নিষেধ। যে দেশে মূলধনের স্থানান্তরের ক্ষেত্রে সরকারি যত বাধা বিপত্তি থাকে সে দেশে মূলধন তত কম গতিশীল হয়, আর যে দেশে সরকারি বাধা নিষেধের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে মূলধনের গতিশীলতা বেশি থাকে। এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে মূলধনের গতিশীলতার গুরুত্ব। উৎপাদন বৃদ্ধি। আমরা বলতে পারি কৃষি, শিল্প সহ বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য মূলধন খুব অপরিহার্য জিনিস। এজন্য দেশের সর্বত্র মূলধনের অবাধ গতিশীলতা যদি থাকে সেক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়। কৃষি উন্নয়ন। আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কৃষিক্ষেত্রে যদি আমরা রাসায়নিক সার, বীজ, কীটনাশক, সেচ পদ্ধতি, যান্ত্রিক চাষাবাদ পদ্ধতি ইত্যাদি যদি মূলধন সামগ্রী ব্যবহার যদি বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে মূলধনের গতিশীলতা, অবাধ গতিশীলতা প্রয়োজন। শিল্প উন্নয়ন বা বর্তমানে শিল্প উৎপাদন একান্তভাবে মূলধন নির্ভর। বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পে ব্যাপকভাবে মূলধনী সামগ্রী ব্যবহৃত হয়। দেশের বিভিন্ন এলাকায় মূলধন দ্রব্যের অবাধ গতিশীলতা থাকলে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা সহজ হয়, আর এর ফলে শিল্প উন্নয়ন ঘটে। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। দেশের কোনো এলাকায় অর্থাৎ কোনো একটি দেশে প্রাপ্ত প্রাকৃতিক ও মানবিক সম্পদের সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহারের সাথে প্রয়োজনীয় মূলধনী সামগ্রী দরকার। সেক্ষেত্রে মূলধনের সহজলভ্যতার জন্য দেশের ভেতরে এবং আন্তর্দেশীয় পর্যায়ে মূলধন সামগ্রীর গতিশীলতা থাকতে হবে। ভৌত অবকাঠামো নির্মাণ। যদি আমরা দেশে রাস্তাঘাট, সেতু, বাঁধ বা বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি অবকাঠামো নির্মাণে মূলধনের ব্যবহার অপরিহার্য। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব মূলধনী সামগ্রী আমদানি করে মূলধনের অবাধ গতিশীলতা ও যোগান বৃদ্ধির মাধ্যমে আমরা ভৌত অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করে থাকি। বৈদেশিক বিনিয়োগ। বাংলাদেশের কথা যদি বলি সেক্ষেত্রে বাংলাদেশে মূলত শিল্প স্থাপন ও অবকাঠামো নির্মাণের বৈদেশিক বিনিয়োগের জন্য আহ্বান করা হয়, আর এইরূপ বিনিয়োগের জন্য আধুনিক যন্ত্রপাতি, সরঞ্জাম, কাঁচামাল প্রভৃতি মূলধনী সামগ্রী আমাদেরকে বিদেশ থেকে আনতে হয়। আর এসব ক্ষেত্রে অনুকূল সরকারি নীতিমালা যদি থাকে তাহলে মূলধনী সামগ্রী আন্তর্দেশীয় গতিশীলতা বৃদ্ধি পায়, আর যার ফলে বৈদেশিক বিনিয়োগ যে আমাদের বাংলাদেশে আকৃষ্ট হয়। 7 নম্বর পয়েন্ট উৎপাদন ব্যয়ের পার্থক্য হ্রাস।
দেশের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন শিল্প ও উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনীয় মূলধন সামগ্রী গতিশীল ও সহজলভ্য হলে এসব সামগ্রীর দামের পার্থক্য হ্রাস পায়। ফলে বিভিন্ন অঞ্চল বা শিল্পে উৎপাদন ব্যয়ের পার্থক্য হ্রাসের ফলে উৎপাদিত পণ্যের দামের সমতা বিধান করা যায়। লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে সুষম অর্থনৈতিক উন্নয়ন। সুষম অর্থনৈতিক উন্নয়নের সাথে দেশের অনগ্রসর এলাকায় শিল্প কারখানা স্থাপন এবং সার্বিক অর্থনৈতিক কার্যাবলী বৃদ্ধির জন্য মূলধন সামগ্রীর অবাধ গতিশীলতা নিশ্চিত করা দরকার। এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে মূলধনের যোগান। মূলধনের যোগানের সংজ্ঞায় বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে অর্থনীতির বিভিন্ন খাতে উৎপাদনের জন্য যে পরিমাণ কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও অর্থ তহবিল পাওয়া যায় তাকে মূলধনের যোগান বলে। আবার বলছি, একটি নির্দিষ্ট সময়ে অর্থনীতির বিভিন্ন খাতে উৎপাদনের জন্য যে পরিমাণ কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও অর্থ তহবিল পাওয়া যায় তাকে মূলধনের যোগান বলে। এখন এই মূলধনের যোগান, এই যোগানের কিছু উৎস আছে। মূলধনের যোগানের উৎস প্রধানত দুই ধরনের: অভ্যন্তরীণ উৎস ও বৈদেশিক উৎস। অভ্যন্তরীণ উৎসের মধ্যে 1 নম্বর যে পয়েন্ট, যেখান থেকে আমরা মূলধনের যোগানটা পাই, তার প্রধান যে উৎস বলা হচ্ছে সেটা হচ্ছে রাজস্ব উদ্ধৃতি। রাজস্ব উদ্ধৃতিটা হচ্ছে যে সরকার বাজেটে যে ব্যয় বরাদ্দ করে তার পরিমাণ যদি রাজস্ব আয় থেকে কম হয় তখন রাজস্ব উদ্ধৃতি সৃষ্টি হয় এবং যেটা হচ্ছে মূলধন যোগানের উপাদান হিসেবে কি বিবেচিত হয়। 2 নম্বর পয়েন্ট যেটা আসছে, যেখান থেকে মূলধনের যোগান হচ্ছে পাওয়া যায়, সেটা হচ্ছে আরেকটা অতিরিক্ত কর আরোপ। দেশে উন্নয়ন পরিকল্পনার অর্থ সংস্থানের জন্য সরকার অনেক সময় বাজেটে বিদ্যমান করের হার বৃদ্ধি করে এবং অতিরিক্ত কর আরোপ করে মূলধন যোগান সৃষ্টি করতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মূলধন আয়। এটা সাধারণত ব্যাংক জনসাধারণের নিকট সরকারি বন্ড ও বিভিন্ন প্রকার ঋণপত্র বিক্রয় করে যে মূলধন সংগ্রহ করে তা সরকারের নিট মূলধন আয় হিসেবে গণ্য হয়। এরপরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে বেসরকারি সঞ্চয়। দেশের ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে জনগণের অর্থ সঞ্চিত থাকে, আর এইসব সঞ্চয় থেকে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মূলধনের যোগান দেওয়া যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক এবং এনজিও সহ বিভিন্ন উন্নয়ন ধর্মী আর্থিক প্রতিষ্ঠান মূলধনের যোগান সৃষ্টিতে ভূমিকা পালন করে। বৈদেশিক উৎসের মধ্যে আমরা যেটা পাই, 1 নম্বর যেটা হচ্ছে বৈদেশিক ঋণ, আর 2 নম্বর হচ্ছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। বৈদেশিক ঋণ বা ফরেন ডেট বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন উন্নত দেশ এবং আর্থিক ও উন্নয়ন সংস্থাসমূহ থেকে অনুদান, ঋণ ও সাহায্য গ্রহণ করে থাকে। এই সাহায্য ও ঋণ ওসব দেশগুলোর মূলধন হিসেবে গণ্য হয়। আর 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, যেটাকে আমরা হচ্ছে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলি। অনেক সময় বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক থাকতে পারে, বিভিন্ন দেশে বিভিন্ন কাজে মূলধন বিনিয়োগ করে থাকে, আর এই হচ্ছে সেই মূলধন যোগানের উৎস। আমাদের পরের পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলধন গঠন, ক্যাপিটাল ফরমেশন।
মূলধন গঠনের সংজ্ঞায় বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে দেশে যে পরিমাণ মূলধন সামগ্রী বৃদ্ধি করতে সামর্থ্য হয় তাই হলো মূলধন গঠন। অন্যভাবে বলতে পারি যে মূলধন গঠন বলতে অধিক পরিমাণে মূলধনী সামগ্রী উৎপাদন ও মূলধন বৃদ্ধি প্রক্রিয়াকেই বোঝায়। যে প্রক্রিয়ায় অধিক পরিমাণের মূলধন সামগ্রী বৃদ্ধি পায় তা হলো মূলধন গঠন প্রক্রিয়া। এই যে মূলধন যে গঠন হয়, এই মূলধন গঠন কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো আমরা দেখব। মূলধন গঠনের জন্য প্রথম যে হচ্ছে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে সঞ্চয়ের সামর্থ্য। আয় থেকে ব্যয় বাদ দিলে মানুষের যে অংশটুকু থাকে সেটাকে আমরা হচ্ছে সঞ্চয় বলি। এখন এটা বলা হচ্ছে যে মূলত আয়ের উপরে মানুষের সঞ্চয়ের সামর্থ্য নির্ভর করে। আয় বেশি হলে সাধারণত কি সঞ্চয় বেশি হয়। এজন্য দেখা যায় যে হচ্ছে দরিদ্র উন্নয়নশীল দেশগুলোর তুলনায় উন্নত দেশগুলো যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র বলি বা হচ্ছে পশ্চিম ইউরোপের দেশগুলোতে কি ওদের আয় বেশি, ওদের সঞ্চয়টাই বেশি হয়। এজন্য বলা হচ্ছে যে যেসব দেশের জনগণের আয় বেশি তাদের সঞ্চয়ের সামর্থ্যটাও বেশি। দুই নম্বর পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। সঞ্চয়ের সামর্থ্যের সাথে সাথে সঞ্চয়ের ইচ্ছা থাকতে হবে। আয় বেশি হলেই যে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে সঞ্চয়ের সামর্থ্য আছে, কিন্তু যার আয় বেশি সে যদি বেশি ব্যয় করে, সে যদি সঞ্চয় করতে না চায় তাহলে নিশ্চয়ই কি সঞ্চয় করতে পারবে না, সেক্ষেত্রে কি মূলধন গঠন হবে না। এই জন্য বলা হচ্ছে যে সঞ্চয়ের ইচ্ছাও থাকতে হবে। আর এই সঞ্চয়ের ইচ্ছা কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। সেটা প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে দূরদৃষ্টি, যেটাকে আমরা ইংলিশে বলতেছি ফোরসাইট বা দূরদৃষ্টির ক্ষেত্রে হচ্ছে যে মানে ভবিষ্যতে পরিবারের সদস্যদের ভরণ পোষণ ও নিরাপত্তা সম্পর্কে সচেতন যদি থাকে সেসব লোকদের হচ্ছে সঞ্চয়ের প্রবণ আগ্রহ দেখা যায়। আর হচ্ছে যারা ভবিষ্যৎ সম্পর্কে সচেতন না তাদের হচ্ছে সঞ্চয় করতে তেমন আগ্রহী হয় না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পারিবারিক স্নেহ মমতা। পরিবারের স্নেহশীল পিতামাতা ছেলে মেয়ের ভবিষ্যৎ সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয়ে অধিক সঞ্চয় প্রবৃত্ত হয়। তাই সমাজ সংসারের পারিবারিক স্নেহ মমতা প্রবণতা বাড়লে সঞ্চয় বাড়ে। মর্যাদা লাভের ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এখন ধনী বা হচ্ছে বিত্তশালীরা সাধারণত ক্ষমতা ও মর্যাদার অধিকারী হয়, তাই অনেকে সমাজে ক্ষমতা ও মর্যাদার অধিকারী হওয়ার জন্য সঞ্চয়ী হয়ে প্রচুর অর্থ সংগ্রহ করে। এভাবে তার প্রচুর মূলধনের মালিক হয়ে থাকে। জানমালের নিরাপত্তা। কোনো দেশে যদি শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং আইন কানুন যথাযথভাবে প্রয়োগ করা হয় তাহলে সে দেশে কি জনগণের জানমালের নিরাপত্তা থাকে। তখন মানুষ বর্তমান ভোগ ত্যাগ করে ভবিষ্যতে বেশি ভোগের আশায় সঞ্চয় করে। আর আমরা জানি যে সঞ্চয় বেশি হলে মূলধন গঠন বেশি হয়। কার্পণ্য। কৃপণ। মানুষ যদি কৃপণ হয় সেক্ষেত্রে সে বেশি সঞ্চয় করে। আর হচ্ছে যে অপচয়কারী হয় সেক্ষেত্রে সঞ্চয় সে কম করে। নেক্সট পয়েন্ট হচ্ছে সুদের হার। সুদের হার সঞ্চয়কারীকে বিশেষভাবে প্রভাবিত করে। সুদের হার যদি বেশি হয় মানুষ সঞ্চয় বেশি করে, তখন মূলধন গঠন বেশি হয়। আর হচ্ছে সুদের হার যদি কম হয় তাহলে মানুষ ব্যাংকে টাকা রাখতে চাইবে না, সে বাসাতেই টাকা রাখবে,
বা খরচ করবে, অথবা সেক্ষেত্রে হচ্ছে তোমার মূলধন গঠন কম হবে। কর ব্যবস্থা ও সরকারি নীতি। সরকার যদি জনগণের উপর বেশি হারে কর ব্যবস্থা বা কর আরোপ করে, সেক্ষেত্রে হচ্ছে জনগণের ব্যয়টা বেড়ে যায়। আর হচ্ছে ব্যয় বেড়ে গেলে, আয়ের থেকে ব্যয় যদি বেশি হয়, সেক্ষেত্রে সে সঞ্চয় করতে পারবে না, সেক্ষেত্রে কি সঞ্চয় কম হবে। এই জন্য বলা হচ্ছে যে কর ব্যবস্থা ও সরকারি নীতি যদি অনুকূলে থাকে, তাহলে মূলধন গঠন করা সহজ হবে। শিক্ষা ও সামাজিক রীতিনীতি। দেশে যদি শিক্ষার প্রসার ঘটে, জনগণ নিজেদের কি ভবিষ্যৎ ও সামাজিক ও ব্যক্তিগত কল্যাণ সম্পর্কে সচেতন হয় এবং তারা হচ্ছে সঞ্চয় করতে বেশি ইচ্ছুক হয়। আমাদের আরেকটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে বিনিয়োগের সুযোগ সুবিধা। বিনিয়োগের যদি সুযোগ সুবিধা বেশি থাকে কোনো দেশে, সেক্ষেত্রে মূলধন গঠন বেশি হয়। আর হচ্ছে যেসব দেশে হচ্ছে বিনিয়োগের সুযোগ সুবিধা কম, সেসব দেশে মূলধন গঠনের হার কম। আমাদের পরের পয়েন্ট হচ্ছে মূলধন গঠনের সমস্যা। এই সমস্যার কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমি বলছি। সেটা হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে স্বল্প মাথাপিছু আয় ও দারিদ্র্য। মূলধন গঠনের প্রধান উপাদান হলো সঞ্চয় বৃদ্ধি। সেটা আমরা হচ্ছে একটু আগে বললাম। সঞ্চয় বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে পর্যাপ্ত আয়, কিন্তু বাংলাদেশের মাথাপিছু আয় কম। এক্ষেত্রে বাংলাদেশের মানুষ সঞ্চয় কম করে, যার ফলে আমাদের মূলধন গঠনের সমস্যা দেখা যায়। সঞ্চয়ের ইচ্ছার অভাব। অধিকাংশ লোকের সঞ্চয়ের সামর্থ্য কম, আবার ইচ্ছাও কম। কারণ হচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের হচ্ছে দুর্দৃষ্টি বা শিক্ষার অভাব, সুদের স্বল্প হার, কর ব্যবস্থা, এসবের কারণে জনগণের সঞ্চয় প্রবণতা কম এবং তারা তাদের স্বল্প উদ্ধৃত অর্থ, জমি বা অলংকার ক্রয়, এসব কাজেই হচ্ছে বেশি ব্যবহার করে। সঞ্চয় সংগ্রহের অসুবিধা। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয় রয়েছে, যা সে সঞ্চয়গুলো মানুষ বাসাতেই রাখতে পছন্দ করে। যেমন হচ্ছে মাটির ব্যাংকে রাখে, তারা হচ্ছে ব্যাংকে যেতে চায় না। বিশেষ করে গ্রামেগঞ্জের মানুষজন মনে করে ব্যাংকের হচ্ছে অনেক ঝামেলা, আবার গ্রামেগঞ্জে ব্যাংকের পর্যাপ্ত শাখাও থাকে না। এই জন্যে হচ্ছে বলা হচ্ছে যে ওই যে ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়, এই সঞ্চয়গুলো হচ্ছে সংগ্রহ করা যায় না। কারিগরি জ্ঞানের অভাব। আমাদের দেশের কথা যদি বলি, তাহলে হচ্ছে শ্রমিকদের আধুনিক ও উন্নত কারিগরি জ্ঞানের অভাব রয়েছে। এদেশে হচ্ছে উৎপাদনের কলা কৌশলও পুরাতন, এ কারণে এখানে মূলধন গঠন ব্যাহত হয়। বিনিয়োগ স্বল্পতা। বাংলাদেশে বিভিন্ন কারণে বিনিয়োগের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে। বিনিয়োগ কম হলে কলকারখানায় উৎপাদনও কম হয়, ফলে উৎপাদন গঠনের হারও কম হয়ে থাকে। প্রতিকূল রাজনৈতিক পরিবেশ। মূলধন গঠনের জন্য সুষ্ঠু পরিবেশে অব্যাহত বিনিয়োগ চালু রাখা দরকার। রাজনৈতিক পরিবেশ যদি অনুকূলে থাকে, সেক্ষেত্রে মূলধন গঠন সহজে হয়। আর যদি রাজনৈতিক পরিবেশ প্রতিকূল হয়, সেক্ষেত্রে মূলধন গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ব্যাংক ঋণ। এদেশে ব্যাংক ঋণের সুদের হার অনেক, ফলে উদ্যোক্তারা কম ঋণ গ্রহণে আগ্রহী। তাই এখানে উৎপাদন ও আয় স্বল্প হয় এবং মূলধন গঠনও হ্রাস পায়।
মোটামুটি এই সব ছিল মূলধন অধ্যায়ের প্রধান প্রধান বিষয়বস্তুগুলো। আমি সবসময় বলি যে হচ্ছে প্রতিটা লেকচার দেওয়ার পর তোমরা সেই লেকচারটা দেখে জাস্ট বইয়ের সঙ্গে মিলে একটু পড়ে নেবে, তাহলেই হচ্ছে পরবর্তীতে তোমাদের উপর চাপ পড়বে না। আর হচ্ছে যেদিন যে লেকচারটা দেওয়া হয় সেদিন সেই লেকচারটা ফলো করলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। যারা এইচএসসি পরীক্ষাতে আছো তাদের ক্ষেত্রে বলবো যে হচ্ছে প্রতিদিনের হচ্ছে লেকচারগুলো ফলো করবে, এর ফলে তোমাদের হচ্ছে রিভিশন হয়ে যাবে। তোমরা এখন হয়তো ভাবছো পরীক্ষা হবে কি হবে না, একটা অনিশ্চয়তার মধ্যে আছো, কিন্তু তোমাদেরকে সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। এখন যদি বলো মানে তোমরা যদি মনে করো যে হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার আগে তো হচ্ছে নোটিশ দিবে, তখন হচ্ছে পড়াশোনা, তখন দেখবে যে হচ্ছে মানে অথৈ সাগরে পড়ে যাওয়ার মতো অবস্থা, হাবুডুবু খেতে থাকবা যে কোনটা ছেড়ে কোনটা পড়বো। অর্থাৎ এখন থেকেই অল্প অল্প করে আমরা স্যার ম্যাডামরা প্রতিদিন যা যা লেকচারগুলো আপলোড করছি জাস্ট ফলো করো, ফলো করে অল্প করেই হোক পড়ে রাখো, পরবর্তীতে তোমাদের কাজে দেবে। আমাদের মূলধন চ্যাপ্টার যেটা বললাম সেটা শেষ। পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় খাজনার উপর ক্লাস নেব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে এবং বাসাতেই থাকবে। এই বলে হচ্ছে আজকের ক্লাস হচ্ছে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।